হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এমআইএসটির কোশ্চেন ব্যাংক সলভ নিয়ে। তো ভর্তি পরীক্ষায় যদি তুমি ভালো করতে চাও তাহলে অবশ্যই বিগত সালের কী টাইপের কোশ্চেন আসছে সেটার সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা থাকতে হবে। কারণ এই টাইপের কোশ্চেন সম্পর্কে তোমার যদি ক্লিয়ার ধারণা থাকে তাহলে সামনে এমআইএসটি ভর্তি পরীক্ষায় তুমি যদি দিতে চাও তাহলে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমার ধারণা ক্লিয়ার থাকার কারণে তুমি কিন্তু ভর্তি পরীক্ষাটা খুব সহজে দিতে পারবা। তো আজকে আমরা এমআইএসটিতে কেমিস্ট্রি কোশ্চেন ব্যাংক সলভ করবো, অর্থাৎ বিগত সালে কেমিস্ট্রি থেকে কী টাইপের কোশ্চেনগুলো চলে আসছিলো সেই কোশ্চেন সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা নিব। তাহলে সর্বপ্রথম আজকে আমরা যেই কোশ্চেনটা সলভ করবো সেটা হলো 1 নম্বর কোশ্চেন। সেটা আমাদের কী দেওয়া ছিল? সেটা দেওয়া ছিল 1% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত, এটা আমাদের নির্ণয় করতে বলছে এবং এই কোশ্চেন আমাদের এমআইএসটিতে চলে আসছিলো। তো এমআইএসটিতে কিন্তু আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেয় এবং সেখানে কিন্তু আমরা যেই প্রশ্নগুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু লিখিত আকারে আসে। তো এর জন্য আমাদের লিখিত আকারে আমরা কীভাবে সলভ করবো সেটা আজকে তোমাদের শেখাবো। তাহলে এই কোশ্চেনটা যদি আমরা সলভ করতে চাই, এটা যেহেতু কেমিস্ট্রিতে চলে আসছিলো, তাহলে এই কোশ্চেনটা সলভ করার জন্য প্রথমে আগে বুঝতে হবে যে 1% সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে যদি পিএইচ নির্ণয় করতে হয় তাহলে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে ঘনমাত্রা সেই ঘনমাত্রাটা নির্ণয় করতে হবে। তাহলে কথা হলো কখনো যদি শতকরায় কোনো কিছু একটা দেওয়া থাকে সেখান থেকে ঘনমাত্রা নির্ণয়ের ফর্মুলাটা কি সেটা তোমাকে জানতে হবে। তার মানে প্রথমে এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে হলো আমাদের ঘনমাত্রা দেওয়া আছে, অর্থাৎ প্রথমে আমাদের দেওয়া আছে কি এখানে আমাদের শতকরা দেওয়া আছে, অর্থাৎ P% দেওয়া আছে। P%-এর মান কত দেওয়া আছে? 1% দেওয়া আছে। তার মানে এখানে আমরা বলতে পারি P-র মানটা কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। তো আমরা ঘনমাত্রা নির্ণয়ের যে সূত্র সেটা কি সেটা একটু মনে রাখবো, যে ঘনমাত্রা মোলারিটিতে বের করার একটা সূত্র আছে, সেটা আমাদের একটু জানতে হবে। যে ঘনমাত্রা যদি মোলারিটিতে বের করতে চাই সেক্ষেত্রে সূত্র হলো H = P × 10/m। এটা একটু মনে রাখার চেষ্টা করব। তার মানে এখানে পির মানটা কত? পির মান দেওয়া আছে 1, তাহলে এখানে 1 বসাবো গুণন 10। আর এখানে এম মানে কি? এম মানে হলো আণবিক ভর। কার আণবিক ভর? এখানে যে যৌগটা দেওয়া থাকবে তার আণবিক ভর। তাহলে এখানে কি যৌগ দেওয়া আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? আমরা জানি 23 + 16 + 1, তাহলে হিসাব করলে কত আসে? 40 আসে। তার মানে এখানে বসাবো 40। তাহলে 0 0 কাটা, তাহলে এখানে এস এর যে মান সেটা কত আসবে? সেটা আমাদের এখানে যে কাটাকাটি করতে হবে কত? 0.25 আসবে। তাহলে এস বলতে কি বোঝাচ্ছে? ঘনমাত্রাটা মোলারিটিতে বের হলে। এখন প্রশ্ন হলো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের কার ঘনমাত্রা বের হবে? তাহলে মনে রাখতে হবে এখানে যে ঘনমাত্রাটা বের হলো সেটা হলো হাইড্রোক্সাইডের যে ঘনমাত্রা সেটা আমাদের বের হলো, সেটা কত বের হলো? 0.25। এবং মনে রাখতে হবে যে হাইড্রোক্সাইডের ঘনমাত্রা নিয়ে যে আমরা যেটা বের করব সেটা বের হবে পিওএস। তাহলে আমাদের বের হবে কি? আমাদের একটা সূত্র জানি কি? আমরা একটা সূত্র জানি, যে আমরা জানি যেহেতু এটা একটা ক্ষার এবং ক্ষারের ক্ষেত্রে কি বের করতে হয়? ক্ষারের ক্ষেত্রে কখনোই পিএইচ সরাসরি বের হয় না, প্রথমে বের করতে হয় ক্ষারের ক্ষেত্রে পিওএস বের করতে হয়। এই জন্য লিখবো পিওএস মাইনাস লগ, আমরা ফর্মুলা জানি কি? ই গুণন ওএস মাইনাসের ঘনমাত্রা। তারপরে এখন যদি লিখি মাইনাস লগ, এখানে ই মানে কি? ই মানে হলো তুল্য সংখ্যা। কার তুল্য সংখ্যা? ক্ষারের তুল্য সংখ্যা। ক্ষারের তুল্য সংখ্যা বের করার নিয়ম হলো যতগুলা ওএস থাকবে ততই তার হবে তুল্য সংখ্যা। তাহলে এখানে ওএস কয়টা আছে? ওএস আছে একটা, এই জন্য তুল্য সংখ্যা হবে 1। তাহলে 1 গুণন আর ওএস মাইনাসের ঘনমাত্রা একটু আগে বের করলাম সেটা কত? 0.25। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমাদের পিওএস এটার যে মান আসবে সেটা আমাদের কত আসবে? হিসাব করলে আসবে 0.6। এখন কথা হলো প্রশ্নে কিন্তু আমাদের পিওএস বের করতে বলে না, আমাদের বের করতে বলছে পিএস। তাহলে পিএস কীভাবে নির্ণয় করব? এটা নির্ণয় করার জন্য আমরা আবার আরেকটা তথ্য জানি, কি জানি? যে পিএস এর সাথে যদি আমরা পিওএসকে যদি যোগ করি তাহলে কত হয়? 14 হয়। তার মানে এখান থেকে যদি পিএস বের করতে বলছে তাহলে এখান থেকে লিখতে হবে পিএস = 14 মাইনাস পিওএস। তার মানে এখানে থাকতে 14 মাইনাস পিওএস এর মান একটু আগে বের করলাম যেটা কত? 0.6। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে আমাদের এখানে পিএস এর মান সেটা কত আসবে? 13.4 এবং এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ধরনের প্রশ্ন যদি সামনে আমাদের এমএসটি ভর্তি পরীক্ষা চলে আসে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা একটা কনসেপ্ট মনে রাখবো, যদি আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে অর্থাৎ ক্ষার যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের অবশ্যই প্রথমে বের করতে হবে পিওএস, পরবর্তীতে এই সম্পর্ক দিয়ে অর্থাৎ এই সম্পর্কটার মাধ্যমে পরবর্তীতে আমাদের কী করতে হবে? পিএসটা বের করতে হবে। তাহলে এই কোশ্চেনে কিন্তু আমাদের এমআইএসটি ভর্তি পরীক্ষা চলে আসছিলো, সামনে কিন্তু বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাও কিন্তু এই টাইপের কোশ্চেন চলে আসতে পারে। তারপরে দেখো 2 নম্বর যে কোশ্চেন, এই 2 নম্বর কোশ্চেনটা আমাদের এমআইএসটি ভর্তি পরীক্ষায় চলে আসলো বিগত সালে। তাহলে কোশ্চেনটা কি দেওয়া ছিল? কোশ্চেনটা দেওয়া ছিল কত সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরিনের সিআরএমএস বেগ বা বর্গমূল গড় বেগ এর মান এনটিপিতে বা নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসারে সালফার ডাইঅক্সাইড এর সিআরএমএস এর সমান হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এই কোশ্চেনটা কিন্তু আমাদের সলভ করতে হবে এবং মনে রাখতে হবে এই টাইপের কোশ্চেনগুলো সাধারণত লিখিত আকারে আসে। তাহলে এখানে আমাদের কী কী দেওয়া আছে সেগুলো যদি লিখি, তাহলে প্রথমে বের করতে বলছে কি কত
সেলসিয়াস তাপমাত্রায় আমাদের ক্লোরিনের তাপমাত্রা বের করতে বলছে, তার মানে বের করতে বলছে টি ক্লোরিনের তাপমাত্রা, এটা কিন্তু আমাদের বের করতে বলছে। তো এখানে আমাদের কি দেওয়া আছে যে এনটিপিতে সালফার ডাইঅক্সাইড, তাহলে এনটিপি মানে কি এটা মনে রাখতে হবে যে এনটিপি মানে হলো তাপমাত্রা হলো 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এনটিপি কার তাপমাত্রা দেওয়া আছে, সালফার ডাইঅক্সাইডের তাপমাত্রা SO2 এটা তাপমাত্রা দেওয়া আছে কত, এনটিপিতে দেওয়া আছে মানে কত 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অবশ্যই মনে রাখতে হবে হিসাব করার সময় তাপমাত্রাগুলোকে অবশ্যই কিছু নিতে হবে, কেলভিনে নিতে হবে। তাহলে 20 থেকে এটাকে কেলভিনে নেওয়ার জন্য সবসময় যোগ করতে হবে কত 273, তাহলে 273 যদি যোগ করি তাহলে এটা আমাদের কিছু চলে যাবে কেলভিনে যাবে, কেলভিনে কত হবে আমাদের 293 কেলভিন। তার মধ্যে এখানে একটা তথ্য দেওয়া আছে, প্রশ্নের মধ্যে আমাদের কি দেওয়া আছে এখন যদি আমরা লিখি দিই, প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, প্রশ্নের মধ্যে আমাদের যেটা দেওয়া আছে যে বলছে যে ক্লোরিনের যে সিআরএমএস বেগ সেটা কার সমান হবে, সালফার ডাইঅক্সাইডের সিআরএমএস বেগের সমান হবে। তার মানে প্রশ্নের মধ্যে আমরা লিখতে পারি কি যে সিআরএমএস বেগ এটা কার, এটা ক্লোরিনের, এটা সমান সমান কার হবে যে সিআরএমএস বেগ কার সমান হবে, সালফার ডাইঅক্সাইডের সমান হবে। এখন কথা হলো এটার যদি সূত্র ফেলি, আমরা কিন্তু জানি সিআরএমএস বের করার একটা ফর্মুলা আছে, সেটা কত √3RT এটা কি লিখবো, কোনটি, এটা ক্লোরিনের টি বাই কত এমটা কার নিব, এমটাও নিতে হবে ক্লোরিনের, সমান সমান এই পাশে যদি আমরা সালফার ডাইঅক্সাইডের জন্য সূত্র ফেলি তাহলে কি হবে √3RT টিটা কার নিতে হবে, সালফার ডাইঅক্সাইডের নিতে হবে এবং নিচে কি নিতে হবে এম সালফার ডাইঅক্সাইড। তার মানে এখন যদি আমরা কি করি এই √, কাটা দেওয়া যায়, এই 3 কাটা দেওয়া যায়, এই আর কাটা দেওয়া যায়, তার মানে এখানে কি থাকতেছে টি ক্লোরিন আর এখানে থাকছে এম ক্লোরিন সমান সমান এখানে থাকছে টি সালফার ডাইঅক্সাইড, এখানে থাকছে এম সালফার ডাইঅক্সাইড। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে বলছে, এখান থেকে আমাদের টির মানটা যেহেতু বের করতে বলছে তার মানে লিখতে পারি টি ক্লোরিন এটা সমান লিখতে পারি কত TSO2 গুণন কত এম ক্লোরিন বাই আমরা লিখতে পারি কত এম সালফার ডাইঅক্সাইড। এখন জাস্ট মানগুলোকে বসাই দেবো, তাহলে টির মানটা আমাদের কত দেওয়া ছিল 293 গুণন এম ক্লোরিন, তার মানে এম এর আমাদের আণবিক ভর বের করতে হবে, এটা বের করলে আমাদের কত আসবে 35.5 গুণন 2 তার মানে কত আসবে 71, এখানে 71টা বসাই দিলাম। আর আমাদের কার মান এখানে বসাতে হবে, সালফার ডাইঅক্সাইডের আণবিক ভরটা এখানে বসাতে হবে। তাহলে এটা যদি বের করতে পারি MSO2 এটা কত আসবে, এখানে আসবে হলো 32 যোগ 16 গুণন 2 তার মানে এখানে কত আসবে আমাদের 64 আসবে। তার মানে এখানে আমরা কত বসাতে পারি, এখানে বসাতে পারলে 64। তার মানে এখান থেকে যদি হিসাব করি তাহলে টি ক্লোরিনের যে তাপমাত্রা সেটা অবশ্যই কত আসবে, সেটা আসবে 325.04, এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বসাই দেবে কারণ ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে দিবে। তো এটা আসছে কেলভিনে, কিন্তু আমাদের এখানে অ্যান্সারটা আনতে বলছে কিসে, সেলসিয়াসে আনতে বলছে, যেহেতু সেলসিয়াসে আনতে বলছে তাহলে কেলভিন থেকে সেলসিয়াসে যাওয়ার জন্য যেই মানটাই দেওয়া থাকবে না কেন সেটা থেকে বিয়োগ করতে হবে কত 273, এটাকে যদি বিয়োগ করি তাহলে এটা ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে। তার মানে এখানে টি ক্লোরিনের যেটা চলে আসবে সেটা আমাদের কত আসবে যে 52 ডিগ্রি সেলসিয়াস, এবং এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে অর্থাৎ সিআরএমএস সম্পর্কিত প্রশ্ন আসলে অবশ্যই তোমাকে সিআরএমএস এর যে সূত্র সেটা সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে সামনে যদি এই টাইপের কোশ্চেন কোনো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বুয়েট কুয়েট চুয়েট রুয়েটেও চলে আসে তাহলে কিন্তু খুব সহজে সলভ করতে পারবা। তো এরপরে আমরা আরও কয়েকটা কোশ্চেন সলভ করব। এখন আমরা 3 নাম্বার কোশ্চেনটা সলভ করব। এই 3 নাম্বার কোশ্চেনটা কিন্তু আমাদের এমআইএসটি ভর্তি পরীক্ষায় চলে আসছিল। তো যেহেতু লিখিত আকারে কোশ্চেনগুলো আমাদের লিখতে হয় বা আমাদের লিখিত পরীক্ষার মাধ্যমে 100 মার্কের প্রশ্ন চলে আসে, এর জন্য এটা কীভাবে সলভ করতে হয় সেই ধাপগুলো সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। তার প্রশ্নে কী দেওয়া আছে, প্রশ্ন দেওয়া ছিল পিকে সমান 4.67, একটি বিকারে পিএইচ দেওয়া আছে 4.5 এর একটি দ্রবণ নেওয়া হলো, ওই দ্রবণে 10 মিলিলিটার 0.01 মোলার অ্যাসিটিক অ্যাসিডের সাথে কত মিলিলিটার 0.01 মোলার অ্যাসিটেট লবণ যোগ করতে হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এই অঙ্কটা সলভ করার জন্য প্রথমে আমাদের যেটা কনসেপ্ট বুঝতে হবে যে এটাতে মিলি যেহেতু একটা আমাদের অ্যাসিটিক অ্যাসিড দেওয়া আছে আর আমাদের একটা কি দেওয়া আছে লবণ দেওয়া আছে, তাহলে অল্প স্বল্প আমাদের অ্যাসিটিক অ্যাসিডের সাথে যখন আমাদের লবণের যখন দ্রবণ তৈরি হয় তখন একটা কি দ্রবণ তৈরি হয়, বাফার দ্রবণ তৈরি হয়। তার মানে এই ম্যাথটা মিললে আমাদের কেমিস্ট্রি প্রথম পত্রের 4র্থ অধ্যায় বাফার দ্রবণের যে ম্যাথগুলো আছে সেখান থেকে কিন্তু দিচ্ছে, অর্থাৎ সেই টাইপের। তার মানে বাফার দ্রবণের যেহেতু ম্যাথটা দিছে তার মানে এখানে আমাদের কি দেওয়া আছে যদি আমরা তথ্যগুলো একটু সাইডে লিখতে পারি, তাহলে প্রথমে আমাদের এখানে কি দেওয়া ছিল, এখানে আমাদের দেওয়া আছে কি পিকে এর মানটা দেওয়া আছে, পিকে এর মানটা কত দেওয়া আছে আমাদের 4.67, তারপর কিসের মান দেওয়া আছে, পিএস এর মান দেওয়া আছে সেটা কত দেওয়া আছে 4.5 দেওয়া আছে। তারপর আমাদের দেওয়া আছে কি অ্যাসিটিক অ্যাসিডের আমাদের কি দেওয়া আছে বিটা দেওয়া আছে, তো বি আমাদের কিসের দেওয়া আছে অ্যাসিডের বিটা দেওয়া আছে সেটা কত দেওয়া আছে 10 মিলিলিটার, যেহেতু মিলিলিটার দেওয়া আছে আমরা মিলিলিটারে রাখবো কারণ আমাদের অ্যান্সারটা মিলিলিটারে আনতে বলছে। তারপর আমাদের এটা কি দেওয়া আছে 0.01 এম, এটা আমাদের ঘনমাত্রা দেওয়া আছে মোলারিটি একক, অর্থাৎ এস দেওয়া আছে কত, আমাদের অ্যাসিডের এসটা দেওয়া আছে সেটা আমাদের কত দেওয়া আছে 0.01 মোলার দেওয়া আছে।
তারপর আমাদের বের করতে বলছে যে ভি লবণের যে আমাদের আয়তন সেটা আমাদের বের করতে বলছে কিসে, মিলিলিটারে বের করতে বলছে। এবং লবণের ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে, লবণের এস বা আমাদের ঘনমাত্রাটা দেওয়া আছে, লবণেরটা দেওয়া আছে এবং সেটা আমাদের কত দেওয়া আছে, সেটা দেওয়া আছে 0.01। আমাদের এই তথ্যগুলো কিন্তু দেওয়া আছে। তাহলে যেহেতু এটা আমরা বাফার দ্রবণ দেওয়া আছে, যেহেতু এটা একটা কি বাফার দ্রবণ, বাফার দ্রবণটা কার কার মিশ্রণ, এটা হলো অ্যাসিড প্লাস লবণের মিশ্রণ। আর আমরা কিন্তু জানি অ্যাসিড আর লবণের মিশ্রণ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে বাফার দ্রবণ নির্ণয়ের একটা ফর্মুলা আছে। ফর্মুলা কি, বাফার দ্রবণের পিএইচ নির্ণয় সূত্র যে পিএইচ সমান সমান পিকে প্লাস লগ, উপরে নিতে হবে এন, এন মানে হলো মোল সংখ্যা, উপরে কার মানটা নিতে হবে, উপরে নিতে হবে লবণের মোল সংখ্যা এবং নিচে নিতে হবে কি অ্যাসিডের মোল সংখ্যা। এবং আমাদের একটা নোট আকারে মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে যে এন বের করা একটা, অর্থাৎ মোল সংখ্যা এন বের করার সূত্র হলো ভিএস, অর্থাৎ আয়তনের সাথে যদি ঘনমাত্রাকে গুণ করি তাহলে কিন্তু আমরা এন বা মোল সংখ্যাটা পাই। তারপরে এখন যদি মানগুলোকে বসে আমাদের পিএস এর মানটা কত দেওয়া আসলে, পিএস এর মান দেওয়া আসলে 4.5, পিকের মানটা কত দেওয়া আসলো যে 4.67 গুণন লগ, আর কথা হলো এন এর মান কিন্তু এখানে সরাসরি দেওয়া নাই, যেহেতু লবণের এন বা মোল সংখ্যা সরাসরি দেওয়া নাই, বাট এন এর একটা সূত্র জানি কি ভিএস, তাহলে সেক্ষেত্রে লবণের ক্ষেত্রে আমরা সূত্র কি ফেলবো, লবণের ক্ষেত্রে আমাদের সূত্র ফেলবো কি ভি লবণ গুণ কত আমাদের এস লবণ, এটা আমরা ফেলে দিলাম, অর্থাৎ এন এর যে সূত্র ভিএসটা ফেললাম। একইভাবে নিচে যদি সূত্র ফেলি তাহলে কি হবে ভি অ্যাসিড গুণন কি হবে আমাদের এস অ্যাসিড, অর্থাৎ যেহেতু নিচে আমাদের কি দেওয়া আছে অ্যাসিডের মূল সংখ্যা দেওয়া আছে সেক্ষেত্রে অ্যাসিডের জন্য আমরা সূত্রটা ফেলাই দিলাম। এখন আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি লগটাকে যদি এক পাশে রেখে দিই আর এটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তার মানে এখানে আমাদের মানগুলোকে যদি বসাই তাহলে আমাদের ভি লবণটাই তো বের করতে বলবে, এটাকে আমরা রেখে দিলাম। আর এখানে এস লবণের মানটা দেওয়া ছিল, এস লবণের মানটা কত দেওয়া ছিল 0.01, এখানে আমাদের বি অ্যাসিডটা আমাদের কত দেওয়া ছিল 10, এটা 10 গুণন আমাদের এস অ্যাসিডের মানটা কত দেওয়া ছিল 0.01, এটা দেওয়া ছিল। আর এই পাশে আমাদের কি হবে 4.5 মাইনাস কত হয়ে যাবে 4.67, তার মানে এখান থেকে যদি হিসাব করতে তাহলে আমাদের এটা আমরা এখানে কাটা দিতে পারি। তার মানে এখানে থাকতেছে কত লগ, উপরে থাকতেছে বি লবণ বা নিচে কত থাকতেছে 10, আর এই পাশে যদি আমরা বিয়োগ করলে আমাদের এখানে কত আসবে -0.17, এটা থাকবে। এখন আমরা কি করতে পারি, লগটাকে যদি ওই পাশে পাঠাই দিই তাহলে কি হয়ে যাবে, এখানে থাকবে ভি লবণ বাই কত থাকবে 10, আর লগটা ওই পাশে কি হয়ে যাবে লগ ইনভার্স হবে -0.17। এখন কথা হলো যেহেতু আমাদের এখানে ক্যালকুলেটর ইউজ করতে দিবে, এটার মানে আমরা কিভাবে বের করব, আমরা শিপ চাপ দিয়ে লগ চাপ দিব, শিপ চাপ দিয়ে লগ চাপ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিবে -0.17 দিয়ে যদি আমরা ক্যালকুলেটর ইনপুট দিই তাহলে এখানে আমাদের ভি লবণ বাই 10, এটার মান ক্যালকুলেটর যদি বসাই দাও তাহলে যেটা আসবে সেটা আসবে 0.67। এখন যেহেতু আমাদের শুধুমাত্র ভির মানটা বের করতে হবে, তার মানে লিখতে পারি ভি লবণ, তখন কি হবে আমাদের 0.67, এর সাথে আমাদের 10টা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তার মানে এখান থেকে যদি হিসাব করি তাহলে কত আসবে 6.76, এবং এককটা কি আসবে, যেহেতু আমরা এখানে ভির মানটা এখানে আমরা নিছিলাম কিছু মিলিলিটারে, তাহলে এটার অ্যান্সার আমাদের কি আসবে মিলিলিটার আসবে, এবং এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই বাফার দ্রবণের সম্পর্কিত ম্যাথগুলো কীভাবে সলভ করতে হয় সেটা সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে সামনে ভর্তি পরীক্ষায় এই জায়গা থেকে কোশ্চেন আসে তাহলে কিন্তু খুব সহজেই সলভ করতে পারবা। তারপর আমরা কি করব, 4 নম্বর কোশ্চেনে সলভ করব। এই কোশ্চেনটা আমাদের এমআইএসটি ভর্তি পরীক্ষায় চলে আসছিল। প্রশ্নটা কি দেওয়া আসলো, প্রশ্ন দেওয়া ছিল 1 মোল নাইট্রোজেন ও 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 4 লিটার পাত্রে বিক্রিয়া করে, নাইট্রোজেনের 25% বিক্রিয়া করে আমাদের দেওয়া আছে কি অ্যামোনিয়াতে পরিণত হয়, সেক্ষেত্রে কেসি এর মানটা কত সেটা বের করতে বলছে। তার মানে এই কোশ্চেনটাও কিন্তু আমাদের রসায়ন প্রথম পর্যায়ে চতুর্থ অধ্যায় কেপিকেসির যে ম্যাথগুলো আছে সেখান থেকে কিন্তু আসছে। তাহলে এই কোশ্চেনটা যদি সলভ করতে যাই তাহলে এখানে আমাদের প্রথমে লিখতে হবে, এখানে আমাদের কি কি দেওয়া আছে, প্রথমে আমাদের এখানে কিন্তু বিয়োজন মাত্রাতে দেওয়া আছে, এবং বিয়োজন মাত্রাকে কি দ্বারা প্রকাশ করে, আমরা জানি বিয়োজন মাত্রাকে প্রকাশ করে আলফা দ্বারা, এবং আলফা মানটা দেওয়া আছে কত 25%, তাহলে 25% মানে কত যে 25 বাই কত 100, তাহলে 25 বাই 100 মানে কত 0.25, এটা লিখে নিলাম। তাহলে আমরা এইটার ক্ষেত্রে আমরা জানি যেহেতু আমাদের নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করতেছে, অ্যামোনিয়া যদি আমাদের তৈরি করে তাহলে সেক্ষেত্রে আমরা এটা একটা কমন বিক্রিয়া, আমরা একটা বিক্রিয়াটা জানি, যদি আগে আমরা বিক্রিয়াটা লিখি, আমাদের বিক্রিয়াটা কি হবে, আমরা জানি যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করে, আমাদের তৈরি করে হলো আমাদের অ্যামোনিয়া তৈরি করে, এবং অ্যামোনিয়া আমাদের কয় অণু তৈরি করে, আমরা জানি 2 অণু তৈরি করে, 3 মোল আমাদের 1 মোল নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করে, এটা কিন্তু হ্যাবার সংশ্লেষণ পদ্ধতি বা বিক্রিয়া বলা হয়। তাহলে সেক্ষেত্রে এই টাইপের যদি কোশ্চেন আসে কেসির মানটা বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে প্রথমে তোমাকে লিখতে হবে বিক্রিয়ার শুরুতে, তো শুরুতে কি হবে, যে শুরুতে বলছে নাইট্রোজেন আমাদের কত থাকে 1 মোল থাকে, তাহলে এটা লিখলাম, এটা থাকলে 1 মোল, আমাদের হাইড্রোজেন কত থাকে, হাইড্রোজেন থাকলে 3 মোল লিখে ফেললাম। এবং আমরা জানি শুরুতে সবসময় বিক্রিয়ক থাকে, উৎপাদ কিন্তু থাকে না,
এই জন্য উৎপাদটাকে কত ধরবো আমরা 0 মোল ধরবো। আবার যখন সাম্য অবস্থায় চলে আসবে, এটা যখন সাম্য অবস্থায় আসবে আমরা জানি যে কেসির মানটা সবসময় সাম্য অবস্থায় বের করতে হয়। এই জন্য সাম্য অবস্থায় কী হবে, এই নিয়মটা হলো এখানে যা থাকবে সেটা লিখবো, এখান থেকে মাইনাস লিখবো যে এই যে এখানকার নাইট্রোজেনের যে সহগ থাকবে এই সহগের সাথে আলফাটাকে গুণ করব। তাহলে সহগ কত আছে 1, এটা লিখবো 1 গুণন আলফা। এটা আমরা বের করে ফেললাম কিছুর জন্য, নাইট্রোজেনের জন্য। একইভাবে হাইড্রোজেনের যখন বের করবো এখানে যা থাকবে সেটাকে লিখবো, 3 আছে 3 লিখবো। তারপর এর যে সহগ আছে এর সহগ আছে 3, লিখবো 3 গুণন আলফা। মানে নিয়মটা হলো এখানে যা থাকবে সেটা লিখবো মাইনাস সহগ আলফা। আবার এটার ক্ষেত্রে এখন আমরা জানি যে যখন সাম্য অবস্থা আসে তখন বিক্রিয়ক থেকে কী হয় আমাদের সবসময় কী হয় কমতে থাকে এবং উৎপাদে কী হয় বাড়তে থাকে। যেহেতু উৎপাদে বাড়ে এই জন্য এখানে হবে 0 প্লাস, এখানে আমাদের যুক্ত হবে, কি যুক্ত হবে এই 0, এখানকার 0 আছে 0 লিখবো এবং এখানে লিখবো প্লাস, এখানে লিখবো সহগ আলফা। সহগ এর সহগ কত 2, তাহলে লিখবো 2 আলফা। ওকে, তার মানে এখানে আমাদের কত আসতেছে 1 মাইনাস আলফা, এখানে কত আসতেছে 3 মাইনাস 3 আলফা এবং এখানে আসতেছে 2 আলফা। এখন এখানে কিন্তু আমরা আলফার মানটা অলরেডি বের করে রাখছি, এই আলফার মানটা এখানে বসাই দেবো কত 1 মাইনাস 0.25। তো এখানে বিয়োগ করলে আমাদের কত আসবে, বিয়োগ করলে আমাদের যে মানটা আসবে সেটা 0.75 মোল। এটা কার মান বের হলো, এটা আমাদের সাম্য অবস্থায় নাইট্রোজেনটা বের হয়ে গেলো। একইভাবে এখানে যদি হিসাব করি তাহলে এখানে থেকে 3, এখানে সময় লিখতে পারি যে আমরা লিখতে পারি কত 3 মাইনাস 3 গুণন কত 0.25। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে এটার মান আমাদের কত আসবে, এটার মান আসবে 2.25 মোল। এটা কার মান বের হলো 2.25, সাম্য অবস্থায় আমাদের হাইড্রোজেনের মানটা বের হলো। একইভাবে যদি এখন আমরা কি করি, একইভাবে যদি আমরা এখন এই অ্যামোনিয়ার জন্য বের করি তাহলে 2 গুণন 0.25, তাহলে এখানে হিসাব করলে কত আসবে 0.50 মোল। তাহলে সবগুলো কিন্তু আমাদের মোলে বের হয়ে গেল। তাহলে সাম্য অবস্থায় যেহেতু সব বের করে ফেলছি, আর সাম্য অবস্থায় যদি এই মানগুলো বের করতে পারি তাহলে কেসির মানটা খুব সহজে বের করতে পারবো। কীভাবে বের করতে পারবো, আমরা জানি কেসি বের করার ফর্মুলাটা হলো সবসময় করতে হবে উপরে অর্থাৎ ভাগ চিহ্নটা একটা দিয়ে উপরে সবসময় নিতে হবে উৎপাদের ঘনমাত্রাটা নিতে হবে, উৎপাদের ঘনমাত্রা অর্থাৎ NH3। এই ঘনমাত্রাকে মাঝে মধ্যে আমরা জানি নর্মালি ঘনমাত্রাকে S দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু এই সকল ম্যাথের ক্ষেত্রে ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে নিয়মটা হলো যে আমাদের উপরে নিতে হবে উৎপাদের ঘনমাত্রা এবং যে সহগটা থাকবে সহগটা ঘাত আকারে পাঠাইতে হবে। আবার নিচে নিতে হবে বিক্রিয়ক যেগুলো আছে, বিক্রিয়ক প্রথমে কী ছিল আমাদের নাইট্রোজেন ছিল, তো নাইট্রোজেনের ঘনমাত্রা নিতে হবে, তার যে সহগটা থাকবে সহগটা ঘাত আকারে পাঠিয়ে দিতে হবে। গুণন আমার তারপরে আরেকটা যে আমাদের বিক্রিয়ক আছে সেটা নিতে হবে, সেটা কত আছে আমাদের সেই হাইড্রোজেন নিতে হবে এবং তার যে সহগ সেটা ঘাত আকারে পাঠিয়ে দিতে হবে। তাহলে এটা কিন্তু এটা কি, এটা হলো আমাদের অ্যামোনিয়ার যে ঘনমাত্রা সেটা, এখানে হলো নাইট্রোজেনের ঘনমাত্রা, এগুলো হাইড্রোজেনের ঘনমাত্রা। তাহলে আমরা কিন্তু একটা ফর্মুলা শিখে আসছি, কি শিখে আসছি N = VS। তার মানে এখান থেকে লিখতে পারি S = কিন্তু আমরা লিখতে পারবো N/V, এটা কিন্তু আমরা লিখতে পারবো। তার মানে ঘনমাত্রা নির্ণয়ের সূত্র যে মোল সংখ্যাকে যদি আমরা কি দ্বারা কি করি আয়তন দ্বারা ভাগ করি তাহলে আমরা কিন্তু S বা ঘনমাত্রাটা নির্ণয় করতে পারবো। তার মানে এটার যদি ঘনমাত্রা নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র কি পড়বে, আমাদের নাইট্রোজেনের কি নিতে হবে মোল সংখ্যা নিতে হবে সাম্য অবস্থায়। তাহলে নাইট্রোজেনের মোল সংখ্যা সাম্য অবস্থায় কত বের করছি 0.50 বের করছি, ভাগ আয়তনটা নিতে পারি। এখানে আয়তনটা কিন্তু দেওয়া ছিল, আয়তন কত দেওয়া ছিল 4 লিটার দেওয়া ছিল, তাহলে কিন্তু 4 এবং তার উপরে কত স্কোয়ার। আবার নিচে আমাদের কি নিতে হবে, এখানে আমাদের নাইট্রোজেন যে দেওয়া ছিল এই নাইট্রোজেনের ক্ষেত্রে আমাদের কী হবে সেটা যদি আমরা এস বের করতে হবে, মানে থার্ড ব্র্যাকেট মানে এস বের করতে হবে, মানে ঘনমাত্রা বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে নাইট্রোজেনের সাম্য অবস্থায় আমাদের এন নিতে হবে এবং নাইট্রোজেনের সাম্য অবস্থায় এনটা কত বের করছি 0.75, সেটা নিব। ভাগ আমরা কি করবো আয়তনের দ্বারা ভাগ করবো, আয়তনটা কত 4, তাহলে এখানে 4 তার উপরে কত 1 গুণন আমাদের কি আছে আমাদের হাইড্রোজেন আছে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমাদের যেহেতু ঘনমাত্রাটা বের করতে হবে তাহলে কি করতে হবে সাম্য অবস্থায় এই হাইড্রোজেনের যে আমাদের কি বের করছে আমাদের মোল সংখ্যা বের করছে সেটা লিখতে হবে, সেটা কত 2.25 ভাগ আমাদেরকে কিন্তু ভি দিতে হবে। তাহলে ভির মানটা কত 4, তাহলে 4 এবং এর উপরে কত এর উপরে হলো কিউব। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে এটার আমাদের মান কত আসবে, এটা যদি আমরা ক্যালকুলেটার একবারে ইনপুট দিই, কারণ যেহেতু ক্যালকুলেটার ইউজ করতে দিবে তোমাদের সেখানে ক্যালকুলেটার যদি ইনপুট দেয় সেটার মান কত আসবে 0.46, এটা হলো তার মান। কিন্তু যদি এর আমরা কী করি এককটাও যদি আমরা দেখাই তাহলে সেক্ষেত্রে নর্মালি একক বের করার নিয়ম হলো এর যদি কেসি থাকে তাহলে সেক্ষেত্রে তার একক হয় মোল পার লিটার এবং উপরে হয় ডেল এন। এখন প্রশ্ন হলো ডেল এন বের করার আবার সূত্র আছে, ডেল এনটা কীভাবে বের করতে পারবো, ডেল এন নিয়ম বের করার নিয়মটা হলো আমাদের উৎপাদের যে মূল আমাদের যে সহগগুলো আছে সেই সহগটা নিতে, উৎপাদের সহগ কত আছে 2 নিব, সেখান থেকে বিয়োগ করব বিক্রিয়কের যে যতগুলো আমাদের সহগ আছে সবগুলোকে যোগ করবো, এখানে 1 এখানে 3, তাহলে 1 + 3, তার মানে এখানে কত আসতেছে 2 - 4, তার মানে কত আসতেছে -2। তার মানে এখান থেকে যদি লিখি তাহলে আমাদের কি আসবে, অতএব কেসি সমান হবে 0.46 মোল পার লিটার
2 এবং এটাই হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ধরনের যদি প্রশ্ন আসে কেপিকেসি সম্পর্কিত সামনের ভর্তি পরীক্ষা, তাহলে অবশ্যই কনসেপ্টটা ক্লিয়ার রাখবা, কারণ কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে সামনের ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় যে কোনো জায়গায় এখান থেকে কোশ্চেন আসলে খুব সহজে কিন্তু সলভ করতে পারবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। এর পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষায় কী ধরনের প্রশ্নগুলো চলে আসতে পারে সামনের ভর্তি পরীক্ষায় সেই ভিডিও নিয়ে বা সেই সম্পর্কিত ভিডিও নিয়ে খুব দ্রুত চলে আসবো। তো তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাই দিবা যে এই ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে আর কি কি টপিকের ক্লাস লাগবে, এটা অবশ্যই কমেন্ট করে জানাই দিবা, কারণ তোমাদের কমেন্ট দেখে কিন্তু আমাদের উৎসাহ বৃদ্ধি পায় এবং আমরা কিন্তু নতুন নতুন ক্লাস নিয়ে আসি। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে, পরবর্তী ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।